KTV Originals। নমস্কার, শুরু করছি ইউএম নিবেদিত স্টেডিয়াম বুলেটিন। ইউএম গুড এডুকেশন গুড জবস, আর আমাদের প্রাইজ মানে স্পন্সর্ড বাই এক্সপ্রেশন নভেলটিজ প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। আজকে সবই দেখে বলতে হচ্ছে কারণ মুড খুব খারাপ, আপনারা বুঝতেই পারছেন। আপনাদেরও মুড খারাপ, আমাদেরও মুড খারাপ, তাই ফোন লাইন শুরু থেকেই খুলে দিচ্ছি যে আপনাদের যা প্রশ্ন করার হবে, যা বক্তব্য রাখার এই ফোন লাইনে রাখবেন। আমার সঙ্গে রোজকার মতোই আছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। তাকেও যথেষ্ট উত্তেজিত দেখাচ্ছে, কারণ 43 বল বাকি থাকতে নাইটরা হেরে গেছে এবং এমন একটা টি20 ম্যাচ বহুদিন বাদে আইপিএলে হয়েছে যেখানে প্রথম বল থেকে কোনো টেনশন হয়নি, কারণ প্রথম থেকেই বোঝা গেছিল কোন টিমটা জিতবে, তাই তো? একেবারে, এবং প্রথম 6 ওভারেই তো ম্যাচ ডিসাইড হয়ে যায়। 6 ওভার তো অনেক দূরের কথা, মানে শুরুর কথা বলছি। ওই শুরুর দিকেই যখন 41 রানে 4টি উইকেট বা 45 রানে 5টি উইকেটের পতন হয়, তখন বোঝাই যাচ্ছে যে ম্যাচটা কোন দিকে যাবে। মানে সেখান থেকে হয়তো 10% ম্যাচ ঘোরে, তবে সব দিন তো আর সানডে হয় না, আর আজকের ম্যাচটা ঘোরারও ছিল না। আর আজকে খালি ভাবছিলাম শাহরুখের কথা, একটাই স্বপ্ন আমার, যে শাহরুখ খানের একটা ডায়লগ আছে যে আগার কিসি চিজ অফ দিল সে চাহো তো পুরি কায়নাত জুড় জাতা হ্যায় উসে মিলানে কে লিয়ে। স্বপ্ন একটাই আমার, যদি বেঁচে থাকি তাহলে এটা দেখবো যে মুম্বাইতে ফাইনাল হচ্ছে, কেকেআর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। কেকেআর জিতছে এবং শাহরুখ খান তার 2 হাত মেরে সেই সিগনেচার স্টাইলে ফ্লাইং কিস দিচ্ছেন। এটা হবে কিনা আমি জানি না, তবে এই মুহূর্তে একটা কথাই বলার, কুচকুচ হতা হয় ওয়াংখেড়ে। কি বলবেন এই স্বপ্নের? আজকে আমি কোনো ভিত্তি দেখছি না। আজকে যেখানে 43 বল বাকি থাকতে একদম দাঁড় করিয়ে হারিয়েছে নাইটদের, এবং যে টিমটা মুম্বাই ইন্ডিয়ান্স পরপর 2টো ম্যাচ হেরে একটা অস্তিত্বের সংকটে পড়ে গেছিল, যেখানে এখনও রোহিত শর্মাকে নিয়ে তাদের সমস্যা রয়েছে, যেখানে এখনও ব্যাটিংটা ঠিকমতো সেটেল করেনি, সেখানে এমন একটা ভঙ্গিতে তারা ম্যাচ জিতলো। কেকেআরকে অল আউট করে দিল 16.2 ওভারে। কোন কেকেআর? না, যারা একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলিয়েছে ইম্প্যাক্ট সাবের জন্য, তারা মনীষ পান্ডেকে নামালো। আগে কথা ছিল বৈভব আরোরা খেলবেন, মনীষ পান্ডেকে নামালো, কারণ আগের বছর ওয়াংখেড়েতে মনীষ পান্ডেকে নামিয়ে ইম্প্যাক্ট সাব হিসেবে নামিয়ে তারা একই রকম সিচুয়েশনে ম্যাচ জিতেছিল। কিন্তু বারবার ঘুঘু কি ধান খেয়ে যাবে? বারবার ঘুঘু ধান খেয়ে যাবে না। বলতে বলতে একজন কেউ ফোন করেছেন আমাদের। বলুন আপনার প্রশ্ন কি, বলুন, কে বলছেন? বলুন কে বলছেন বন্ধু, আমি আপনার গলা শুনতে পাচ্ছি, পরিষ্কার করে বলুন। আমাদের থেকে সুজয় গাঙ্গুলি কথা বলছি। হ্যাঁ বলুন। আমার প্রশ্ন হচ্ছে এটাই, আমরা দেখেছি গতবারের চ্যাম্পিয়ন কলকাতা এবারে 3টে ম্যাচের মধ্যে 2টো হেরে গেল, এবং বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, ওপেনিং এ সুনীল নারিন কিন্তু খুব ভালো পারফর্ম করেছিল গতবার, আর এবারে ওপেনিংটা ঠিক ক্লিক করতে পারছে না। তাই জন্যই কি বারবার মুখে কলকাতা? এটাই আমার প্রশ্ন। কলকাতার নানান রকম সমস্যা রয়েছে এই মুহূর্তে। আমি দেখছিলাম পয়েন্ট তালিকায় আজকে নেট রান রেটের এমন সর্বনাশ হয়েছে কলকাতার, যে গতবারের চ্যাম্পিয়নরা একদম শেষে। কলকাতার একটা প্রবলেম হয়েছে যেটা অন্য অনেক টিমের হয় না, চ্যাম্পিয়ন হওয়ার পরেই নিলামটা পড়ে গেছে, মেগা অকশনটা পড়ে গেছে চ্যাম্পিয়ন হওয়ার পরে। যদি মেগা অকশনটা চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরে পড়তো বা 2 বছর পরে, তাহলে টিমটাকে ধরে রাখতে পারতো। কিন্তু টিমটা ধরে রাখতে গিয়ে যে বিবেচনাটা দরকার, সেটা কি কলকাতা দেখিয়েছে? আপনার প্রশ্নের উত্তরে বলি, সুজয়বাবু দেখায়নি। তার কারণ হচ্ছে শুরুতে যে ওপেনিং কম্বিনেশনে ফিল সল্ট, যিনি 425 রান করেছেন, তাকে ছেড়ে দিয়েছে। মিচেল স্টার্ক কালকে 5 উইকেট নিয়েছেন, তাকে ছেড়ে দিয়েছে। ভেঙ্কটেশ আয়ার, যিনি এই টিমের প্রায় যুবরাজ বলা যেতে পারে, প্রায় ক্যাপ্টেন হয়ে যাচ্ছিলেন, যাকে 23 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে, তিনি 3টে ম্যাচে কত রান করেছেন জানেন? ভেঙ্কটেশ আয়ার, আমি একটা যে হিসেব দেখছিলাম, 3টে ম্যাচে 9 রান করেছেন। একটা নট আউট ছিলেন, কিন্তু 3টে ম্যাচে তার রান কন্ট্রিবিউশন 9। তাকে 23 কোটি দিয়ে কেনা হয়েছে, যে টাকায় ফিল সল্ট এবং মিচেল স্টার্ক দুজনকেই রেখেও একটু বেশ কিছু, মানে কি বলতে পারি, যে কেকেআর টিমকে 6 দিন হোটেলে রাখার মতো টাকাটাও বেঁচে যেত। বলতে বলতে আরো একজন দর্শক, বলুন কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি অভিজিৎ চন্দ্র বলছি। হ্যাঁ অভিজিৎ বাবু বলুন আপনার প্রশ্ন। হ্যাঁ, এবার যে কেকেআর যে টিমটা করেছে, এই টিমটা কি চ্যাম্পিয়ন হতে পারবে? সেটাই কোশ্চেনটা। জয়জ্যোতি ঘোষ একটা স্বপ্ন দেখালেন যে
কেকেআর ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হচ্ছে, শাহরুখ খান সিগনেচার স্টাইলে কি করলেন, এই উত্তরটা ওই দিক। আমার এটা স্বপ্ন, মানে আমি বলিনি এই স্বপ্নটা কোনোদিন পূরণ হবে বলে, তবে সেটা স্বপ্ন দেখছি, কারণ ওয়াংখেড়ের সঙ্গে বা মুম্বাইয়ের সঙ্গে বলা ভালো যা সম্পর্ক দেখতে পাচ্ছি কেকেআর এর, একেবারে এই স্বপ্নটা পূরণ হওয়ার নয়। আর প্রথম বছর থেকে দেখছি, প্রথম বছর থেকে দেখে আসছি, তাই আমরা আজকে হেডলাইন করেছি যে শাহরুখ খানের বিখ্যাত সংলাপ আছে না, কুছ কুছ হোতা হ্যায় অঞ্জলি, কুছ কুছ হোতা হ্যায় ওয়াংখেড়ে। শাহরুখ খান গেলেই দেখা যায় যে একটা বিরহ তৈরি হয়ে যাচ্ছে, রোম্যান্স আর হচ্ছে না। ওয়াংখেড়ের সঙ্গে এমন বিরহ রয়েছে শাহরুখ খানের, 1 বছর বাদ দিয়ে 1টা বছর আর সেমিফাইনাল, এই দুটো ম্যাচ জিতেছিলেন। 2008 থেকে 2025-এর মধ্যে আমি অন্তত মনে করতে পারছি না আর কোনো ম্যাচে কেকেআর মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে পেরেছে বলে। এই মুম্বাই ইন্ডিয়ান্স প্র্যাকটিক্যালি আইসিইউতে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স, দুটো ম্যাচ হেরেছে, ব্যাটিং চলছে না, বোলিং চলছে না, সেই টিমকে যেভাবে হারলো, না ব্যাটিংয়ে পুরো কমপ্লিট করতে পারলো একটা এক্সট্রা ব্যাটসম্যান নিয়ে, সেকেন্ডলি বোলিংয়ের সময় 43 বল বাকি থাকতে অপোনেন্ট টিম জিতে গেল। এ তো কেকেআর আন্ডার 15 টিমকে খেলালে যা হতো মোটামুটি তাই হয়েছে। জয়জ্যোতি, আর আমাদের সময় একটা ব্রেকে যেতে হবে, তোমার কি? একেবারে, এবং যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আপনি বললেন দুটো নাম, আমি আরেকটা নাম অ্যাড করবো, শ্রেয়াস আইয়ার। তাকেও মানে কেন ছেড়ে দেওয়া হলো সেটাও বোঝা গেল না, এবং যাকে এত টাকা দিয়ে রাখা হলো তিনি 9 রান করেছেন 3 দিনে এবং 3টে ম্যাচে। এবং অবশ্যই যারা রয়েছেন, রিঙ্কু সিং এই মঞ্চটা নিতে পারতেন অবশ্যই, কিন্তু তিনিও ব্যর্থ। তাই আজকের দিনটা শেষ কেকেআরের, এবং শুধু শেষ নয়, পয়েন্টস তালিকায় একদম তলানিতে কেকেআর। একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকে যাওয়ার আগে একটাই ভালো খবর, এটার জন্য ইডেন গার্ডেন্সের 3 এপ্রিলের টিকিটের চাহিদাটা একটু কমবে, একটু সুবিধা হবে, কারণ জয়জ্যোতি একদমই টিকিট দিচ্ছে না। ছোট্ট একটা বিরতি দিয়ে যাচ্ছি, কোথাও যাবেন না প্লিজ, আমরা এক্ষুনি ফেরত আসছি। ফিরে এলাম ইউএম নিবেদিত স্টেডিয়াম বুলেটিনে। আবার হারের পোস্টমর্টেম এখন চলবে, কিন্তু এটা হার নয়, হার বললে খুব ভুল বলা হবে, শোচনীয় হার এবং প্রায় গ্যালারিতে গিয়ে উড়ে পড়া হার। হার নানান রকম হয়, কোনোটা 22 গজে হার হয়, কোনোটা হার হয় সার্কেলের বাইরে হার, কোনোটা হার হয় আউটফিল্ডে হার, এটা হচ্ছে গ্যালারিতে গিয়ে পড়া হার। এরকম হার কেকেআর সেই প্রথম বছর যেবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে, যেবার শাহরুখ খান নিজে গিয়ে গ্যালারিতে বসেছিলেন, মুম্বাইয়ের গ্যালারিতে, এবং প্রচুর বিদ্রূপ শুনেছিলেন, এটা সেই স্মৃতিকে ফিরিয়ে দিয়েছে। এবং মনে রাখতে হবে, অজিঙ্ক্য রাহানে মুম্বাইয়ের, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত মুম্বাইয়ের। আমার প্রশ্ন হচ্ছে, এই দুজন লোকাল মুম্বাইয়ের লোক, তারা মাঠের চরিত্র, উইকেটের চরিত্র কেন বুঝতে পারলেন না? যেখানে বল এতটা সিম করলো, বল দুদিকে মুভমেন্ট ছিল, এবং দেখে মনে হচ্ছিল ওটা ফার্স্ট উইকেটে খেলা হচ্ছে, নর্মাল টি20 উইকেট নয়। রাহানে বলেছেন তিনি নাকি কিছু বুঝতেই পারেননি। মুম্বাইয়ের লোক উইকেট বুঝতে পারলেন না? মুম্বাইয়ের এত বছর ধরে এখানে খেলছেন। বলতে বলতে একটা ফোন আছে, বলুন কে বলছেন? ফোনটা আমার বোধহয় লাইনটা এসে কেটে গেছে। জয়জ্যোতি, যেরকম ফোন আসছে, আমার মনে হয় এই শোটা শেষ হওয়ার পর তোমার কিছু লোক ফোন করে বলবেন যে 3 এপ্রিলের টিকিট আর চাইছি না। টিকিট চাইবে, কারণ 3 এপ্রিলে গতবারের ফাইনালিস্টরা একে অপরের মুখোমুখি হবে। আর এটা তো সবে শুরু, আইপিএল এখনো অনেক দেরি আছে, মানে ফাইনালে কে যাবে, প্লে অফে কে যাবে, এটা সবে শুরু। তবে যেভাবে হারটা হয়েছে, আমার তো সেই 2008 সালের ম্যাচটার কথা মনে পড়ছে, ব্রাভনে যেটা হয়েছিল 67 অল আউট কেকেআর, এক্ষুনি তাই বলছিলাম। সেটাই, মানে এই মুহূর্তে দর্শক বন্ধু, দর্শক কে বলছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, আমি লক্ষণ দত্ত বলছি। আমি এমনি কেকেআর এর শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি একদম ভালো ফর্মে ছিল, ছেড়ে দিলেন। ফিল সল্টকে ছেড়ে দিলেন, প্রথমে প্রায় 1 ওভারে 12-14 রান করে নিচ্ছে, তারপরে স্টার্ককে ছেড়ে দিলে, এটা উইক হয়ে গেল টিমটা। ওরা বোলিংও ভালো নেই, কোনো ভালো বিদেশি প্লেয়ার বোলারও নেই। আমরা তো সেটাই বলছি যে লক্ষণ রেখা অতিক্রম করাটা ঠিক হয়নি। আমরা তো শুরু থেকেই বলছি, তারা নিলামের দিন থেকে বলছি, সেই জন্য প্রায় মাঝে মধ্যে গালাগালো খাই। যখনই কেকেআর যেতে তখনই লোকে বলে যে এই তো আপনারা বলেছিলেন, এই তো এখন প্রমাণ হয়ে গেছে আপনারা ভুল বলেছিলেন। আমরা জাস্ট লজিকের ভিত্তিতে বলার চেষ্টা করছি। অনেক সময় ক্রিকেট মাঠে অনেক জিনিস ঘটে যেটার উপর সবসময় লজিক কাজ করে না। আজকে যে ছেলেটা প্রথম আবির্ভাবে 4টে উইকেট নিল 24 রানে, মোহালিরও প্রত্যন্তর একটা গ্রামের ছেলে, অশ্বিনী কুমার, সে এসে 4টে উইকেট নিয়ে ম্যাচ প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে মুম্বাইকে জিতিয়ে দিয়ে চলে গেল। এবার এটা তো ক্যালকুলেশনে ছিল না। কিন্তু আমরা তখন বলবো যে মুম্বাইয়ের স্কাউটিং এত ভালো যে একটা কেরালার ছেলে কোথায় গ্রামে খেলছে, মেন নিয়েতে খেলে না, তাকে নিয়ে এসে সে 4 উইকেট নিয়ে নিল এবার সিএসকের সঙ্গে। আজকে আবার অখ্যাত মোহালি পিছনে, তাদের স্কাউটিংটা কতটা ভালো সেটা বোঝা যাচ্ছে। আর কেকেআরের স্কাউটিং এমন
যেটা কোনো জায়গা থেকে কোনো ট্যালেন্ট খুঁজে পায় না। এটা একটা অদ্ভুত ব্যাপার জয়জ্যোতি। অবশ্যই, এবং মুম্বাইয়ের স্কাউটিং টিম বেস্ট। এর আগেও বড় বড় প্লেয়ারকে তুলে এনেছে, এবং বিঘ্নেশ পুথুর যাকে তুলেছেন তিনিও চেন্নাই ম্যাচে দুর্ধর্ষ পারফরমেন্স। আজকে এই অশ্বিনী কুমার মানে কেউ আগে নামই শোনেননি, আজকে ডেবিউ করলেন এবং প্রথম ভারতীয় বোলার হিসেবে এইরকম মানে এই বেস্ট ফিগার তার আইপিএলে। 24 রানে 4টি উইকেট। আজকে লাঞ্চ করেননি, কলা খেয়েছেন, তবে ডিনার নিশ্চয়ই করবেন আশা করবো, কারণ দুর্ধর্ষ পারফরমেন্স। বলতে বলতে একজন দর্শক আছেন, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি জামশেদপুর থেকে উৎপল ঘোষ বলছি। হ্যাঁ বলুন। আমি বলতে চাই, এই বম্বে বা আপনার কিছু কিছু টিম ওদের স্কাউটরা যে নতুন প্লেয়ারদের নিয়ে আসছে, এই ধরুন আর অনিকেত বার্মা, তারপরে আজকে খেললেন আপনার অশ্বিনী কুমার, কলকাতার কি স্কাউটরা এরকম ধরনের প্লেয়ার বিভিন্ন জায়গা থেকে তুলে আনতে পারে না? তাতে মনে হয় টিমের কিছু পুরনো প্লেয়ার, নারিন, রাফেল, এদের তো আমরা অনেক যুগ ধরে খেলিয়ে আসছি, এদের জায়গায় যদি রিপ্লেস করা যায়। খুব ভালো প্রশ্ন আপনার। ইস্পাত নগরীতে বসে যে প্রশ্নটা মনে জেগেছে, আমাদেরও তাই প্রশ্ন। আমি আজ অব্দি শুনিনি যে কেকেআরের কোনো স্পটার মালদাতে ঘুরছেন, কিংবা নদিয়াতে গেছেন, কিংবা দার্জিলিংয়ের কোনো মাঠে গিয়ে ক্রিকেট খেলা দেখছেন, কোথাও শুনিনি। কেকেআরের স্পটাররা কি বায়বীয়? অন্তত পশ্চিমবঙ্গে তাদের আমি নাম শুনিনি যে কেকেআরের স্পটারকে। ভারতবর্ষে কে নিশ্চয়ই আছেন। কেকেআরের ক্রিকেটটা অনেকটা মুম্বাই ভিত্তিক, মুম্বাইতেই ক্যাম্প করে, মুম্বাইয়ের ছেলেরাই নেটে আসে, এমনকি নেট বোলারও মুম্বাইয়ের। জানি না কীরকম, জাস্ট আমরা যে জিনিসগুলো দেখছি সেগুলো দেখে কতগুলো প্রশ্ন তুলছি। জয়জ্যোতি ঠিকই বলছে যে এখনও দিজ আর আর্লি ডেজ, বাট ভেবে দেখুন এবার অপোনেন্টগুলো কি। সানরাইজার্স হায়দ্রাবাদ খেলতে আসছে। সানরাইজার্স হায়দ্রাবাদ গত বছর ফাইনালে হয়তো হেরে গিয়েছিল, কিন্তু সানরাইজার্স ব্যাটিং লাইন আপটা চিন্তা করুন, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিশন, ক্লাসেন, পরপর ব্যাটসম্যান, নীতিশ রেড্ডি, কি আউট করবে এদের কেকেআরের এই বোলিং লাইন আপ নিয়ে? গত বছর মিচেল স্টার্ক ছিলেন যিনি প্লে অফে ফাইনালে একা ট্র্যাভিস হেডকে ফিরিয়ে দিয়েছিলেন। সেদিনও 5টা উইকেট নিলেন এসআরএইচের এগেনস্টে। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ, আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, সানরাইজার্স হায়দ্রাবাদ যে ভঙ্গিতে খেলছে, তারা 300 করার চেষ্টা করছে, বোঝাই যাচ্ছে। যে 287 বোধহয় করেই ফেলেছিল একটা ম্যাচে, তাই তো 13 রান থেকে ফিরে গেছে 86। কেকেআর আজকে দেখা গেল একই ভঙ্গিতে খেলছে, অর্থাৎ আমার উইকেট পড়লেও আমি চালিয়ে খেলবো রান রেট যদি থাকে। সবসময় সব উইকেটে এই ভঙ্গিটা চলে না, আজকেও যেমন চলে না। আমার বারবার মনে হচ্ছে কেকেআরের আরেকটা প্রবলেম হচ্ছে গৌতম গম্ভীরের অনুপস্থিতিটা খুব বড় হয়ে দেখা দিয়েছে। গম্ভীর নেই, সল্ট নেই, শ্রেয়স আইয়ার নেই, তার সঙ্গে মিচেল স্টার্ক নেই, সব মিলিয়ে এতটা হয়ে গেছে গন্ডগোলটা যে বাকিদের দিয়ে সেটা ম্যানেজ করা যাচ্ছে না। বলতে বলতে একটা ফোন মনে হয়, কোনো ফোন আছে কি আমাদের? বলুন বলুন, কে আছে? আমি লেকটাউন থেকে তাপস কুমার কুন্ডু বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন কেকেআর কে নিয়ে। টিম নিয়ে আমরা কতদূর যাব সেটা তো জানি না, কারণ অজিঙ্ক্য রাহানের মতো প্লেয়ার আজকে টিমে খেলছে, 23 কোটি 75 লাখ টাকা দিয়ে ভেঙ্কটেশ আয়ার খেলছে। সে কে? ভেঙ্কটেশ আয়ার, তার পারফরমেন্স কি আছে? এটাই আমার প্রশ্ন। ভেঙ্কটেশ আয়ারের পারফরমেন্স হচ্ছে, দাদা একটু আগে বলেছি, আপনি তো শোনেননি, লেকটাউনে বসে 3 ম্যাচে 9 রান করেছেন, একটা ম্যাচে নট আউট ছিলেন, 3টে ম্যাচে 9 রান, এখনো বল করতে দেখা যায়নি। তাকে কেন 23 কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছে জানি না। গত বছর ফাইনালে 50 রান করে নট আউট ছিলেন, কিন্তু তখন ম্যাচ অলরেডি মিচেল স্টার্ক খেলা শেষ করে দিয়েছেন, খুব একটা কঠিন ম্যাচ ছিল না। বলা খুব মুশকিল যে ভেঙ্কটেশ আয়ারকে কেন 23 কোটি টাকা দিয়ে কেনা হলো। এবার আমরা সবাই আশা করব যে কেকেআর নিলামে যে গণ্ডগোলগুলো, আপাতত গণ্ডগোলগুলো চোখে পড়ছে, যেগুলো ম্যাচে চোখে পড়ছে, সেগুলো ফাইনালে মুখ্য হবে না। কেকেআরে কেউ না কেউ হয়তো একটা বড় একটা ব্যবধান গড়ে দেবেন, যেটা মুম্বাই টিমে গড়ে দিচ্ছেন। প্রশ্নটা হচ্ছে সে কবে সে এই ধরাধামে আবির্ভূত হবে, দেখানোর জন্য যে না কেকেআরকে অন্য খাতে নিয়ে যাচ্ছে। বলতে বলতে একটা ছোট্ট বিরতির প্রয়োজন, কোথাও যাবেন না প্লিজ, আরও অনেক ফোন আসবে, আড্ডা চলবে, একটু থাকুন, আমরা দ্রুত ফিরছি। ফিরে এলাম বিরতির পর, ফোন বেজেই চলেছে, কিন্তু আমি শুরুতেই একটা কালকের জন্য একটা কুইজ দিয়ে দিই, তারপরে জয়জ্যোতি আবার আগের কুইজের উত্তরটা দেবে। আমার প্রশ্ন হচ্ছে যে যেবার 2009-তে আইপিএল দক্ষিণ আফ্রিকায় চলে গেল, সেবার ব্রেন্ডন ম্যাকালাম ছিলেন কেকেআরের ক্যাপ্টেন। 2বার সুপার ওভার হয়েছিল, কেকেআর 2বার সুপার ওভার খেলেছিল। কেকেআরের হয়ে সেই সুপার ওভারে কারা বল করেছিলেন? দুজনের কেউ ভারতীয় নন। একটা ছোট্ট ক্লু দিলাম, কেকেআরের হয়ে সুপার ওভার কারা করেছিলেন?
আমি আশা করব রিয়েল ক্রিকেট প্রেমিক যারা, তারা ইন্টারনেটে যাবেন না, তারা স্মৃতির ওপর ভরসা রেখে উত্তর দেবেন, যাচাই করবেন যে তাদের স্মৃতিশক্তি কতটা ভালো। ইন্টারনেটে গেলে তো এগুলো প্রশ্ন উত্তর দেওয়াই যায়। আমি আশা করবো ইন্টারনেটে নয়, খুব কুইকলি দেবে। আজকের উত্তরটা দিয়ে দাও। আজকের উত্তরটা হচ্ছে, আজকে মানে গতকাল যে প্রশ্নটা করেছিলাম সেটা আরেকবার বলে দিচ্ছি যে আমি একজন ভারতীয় ক্রিকেটার ছিলাম, পরবর্তীতে অধিনায়কও হই। তবে আমার যখন ডেবিউ হয় আন্তর্জাতিক ক্রিকেটে, তখন নন স্ট্রাইকিং এন্ডে যিনি ছিলেন, আমি যখন আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ইনিংস খেলি তখনও তিনি নন স্ট্রাইকিং এন্ডে ছিলেন। এই দুজন কারা? একজন সৌরভ গঙ্গোপাধ্যায়, আরেকজন সচিন টেন্ডুলকার। উত্তরদাতা হচ্ছে তন্ময় কয়াল, ক্যানিং থেকে। অনেক অনেক অভিনন্দন আপনাকে। অনেকদিন পরে ক্যানিং থেকে হলো, কারণ যা যা উত্তর সবই দেখছি দমদম থেকে হয়, তোমার বাড়ির কাছাকাছি অঞ্চল থেকে। সফল উত্তর দাদা। আচ্ছা, হ্যাঁ বলুন, কে বলছেন? বলুন, কে বলছেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি তরুণ কুণ্ডু বলছি। হ্যাঁ, কোত্থেকে? হুগলির আরামবাগ থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ বললাম যে আমরা এতদিন ধরে কেকেআর খেলা দেখে আসছি আইপিএল এ, তো আমরা কোনো বেঙ্গলের টিম হয়ে বেঙ্গলের কোনো প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি না টিমের মধ্যে। তো এটাই আমার প্রশ্ন, যে বেঙ্গলের কোনো প্লেয়ার কি চান্স পাওয়ার যোগ্য না? দেখুন, কেকেআর বেঙ্গলের মোহাম্মদ শামির জন্য 9,75,00,000 গিয়েছিল, এবার 10 কোটি দর হওয়াতে তারা চলে গেল। আমি কোনো পৃথিবীর কোনো টিম আজ অব্দি শুনিনি যাদের বাজেট থাকে 9,75,00,000, 10 থাকে না। আপনি মনে করুন বাড়িতে কোনো একটা বাজেট করছেন, একটা কিছু বাড়িতে হয়তো একটা পুজো করবেন, তা আপনি কি 9,500 টাকা বাজেট করবেন না 10,000 টাকা করবেন? আমি তো কোনোদিন শুনিনি কেউ বাড়িতে পুজো বা কিছুর জন্যে বা এমনি পুজোর বাজারের জন্য 9,500 টাকা বাজেট করে। জয়জ্যোতিও করেনি, ও কিপটেমি করে বটে, কিন্তু ও করলেও 10,000 টাকাই রাখতো। তো এটা খুব অদ্ভুত যে কেকেআর এত অব্দি স্বামীর জন্য গেল 9,75,00,000, 10 কোটিতে তাকে নিয়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। কেকেআর বিডি করলো না, অন্তত বলতে পারতো যে তাহলে আমরাও 10 কোটি, তখন সানরাইজার্সকে বেশি দিতে হতো। এটা আমি এখনও এই জায়গাটা, অকশনের জায়গাটা বুঝিনি, হয়তো বুদ্ধি কম বলেই বুঝতে পারিনি যে কেকেআর কেন মিচেল স্টার্কের বদলে কোনো বোলারকে টিমে নিল না। এই যাকে নিয়ে এসছেন স্পেন্সার জনসন, তাকে দেখে এখন অবধি যেটুকু আমরা দেখেছি তাতে দেখে মনে হচ্ছে না তিনি ম্যাচ উইনার বলে। একজন দর্শক আছেন, বলুন আপনার কি প্রশ্ন? বন্ধু বলুন আপনার কি নাম, প্রশ্ন, কোথা থেকে বলছেন? আমার নাম শান্তনু দে, আমি বাঁকুড়া খালেড়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি স্যার, আন্দার আসল যেখানটা খেলছে সেই জায়গায় কি রমমান পাওয়ার খেলার জায়গায় যেত নাকি? কে বুঝলাম না, আরেকবার স্পষ্ট করে বলুন, আরেকবার পরিষ্কার করে বলুন প্লিজ। বলছি যে আন্দার আসল যে জায়গাটাতে খেলা শুরু করছে সেই জায়গাতে টি-20 ওয়ার্ল্ড কাপের যে টি-20 ওয়ার্ল্ড কাপের যে ক্যাপ্টেন ছিল রমমান পাওয়াল, তার কি খেলা উচিত নয়? ও, রহমান পাওয়ালের খেলা উচিত কিনা আন্ডার রাসেলের বদলে? রাসেল বোলিংটাও করতে পারেন, সেটা একটা সুবিধে, কিন্তু রাসেল ইদানিং আমি বলছি রাসেলের ফর্ম কিন্তু ভালো নয়। গত বছরও 222 রান করেছেন রাসেল, যে 300-400 যেটা করতেন, আমার কোথাও মনে হচ্ছে রাসেলের ফর্মটা কিন্তু ডিপ করছে। আমি জানি জয়জ্যোতি কি বলবে। অবশ্যই, কারণ আমি গতকালও বলেছি যে পুরোটা টাইমিং এর উপর খেলছেন। ব্যাটে যদি দেখি মানে আন্দ্রে রাসেলকে, তবে বলে ওই যে উইকেটটা নিচ্ছেন, আজকেও 2টো উইকেট নিয়েছেন, তবে এর আগে তো বলই করেনি, আজকে অবশ্যই বল করেছে, বুদ্ধিদীপ্ত বোলিং এ উইকেট পেয়েছেন। তবে রবম্যান পাওয়েল একটা বাজি হতেই পারে। বলতে বলতে একটা বিরতির প্রয়োজন হয়ে গেছে, কোথাও যাবেন না প্লিজ। আমরা আসলে দ্রুত আপনাদের ছোট ছোট একটা জিনিস, ডিনারে ছোট ছোট আইটেম খেয়ে নেওয়ার সময় দিচ্ছি, আবার তারপরে দ্রুত আমরা ফেরত আসবো। এখন কিন্তু বড় আইটেম খেতে যাবেন না, কারণ আমরা খুব দ্রুত ফেরত আসছি। আচ্ছা, এরকম কি হতে পারে যে এখন আমরা যখন কথা বলছি রাত্রিরে, মান্নাত থেকে একটা টেক্সট যাচ্ছে দিল্লিতে, জিজি প্লিজ গিভ ইউর সাজেশনস অ্যাজ টু হাউ ডু উই টেক দিস টিম ফরওয়ার্ড। শাহরুখ খান পাঠাচ্ছেন গৌতম গম্ভীরকে, কারণ বোঝাই যাচ্ছে যে এই যারা কোচরা এখন বেঞ্চটা কেকেআরের যারা থিঙ্ক ট্যাঙ্ক, তারা ঠিক করে সামহাও মুভ করতে পারছেন না। এবং এই অকশনে, আবার বলছি যে অকশনে এমন ভরাডুবি হয়ে গেছে যে এই টিমের কেউ কেউ যদি চাঞ্চল্যকরভাবে ফর্ম পুনরুদ্ধার করেন তাহলে একটা কথা, আদারওয়াইজ খুব ডিফিকাল্ট। কারণ আমি এই যে টুর্নামেন্টের এখন অবধি যারা আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছেন তাদের একটা তালিকা করছিলাম, অনেকে করেননি, ধোনি করেননি, অশ্বিন করেননি, ঋষভ পন্ত করেননি, রাসেল নেই, রিঙ্কু সিং না, রোহিত শর্মা না, অনেকে করেননি যারা তথাকথিত সুপারস্টার্স। কিন্তু যারা করেছেন, আমি জয়জ্যোতিকে জিজ্ঞেস করবো এর বাইরে কাকে কাকে ও বাজবে। আমি বলবো ট্র্যাভিস হেড, সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে। ট্র্যাভিস হেড একটা ম্যাচে রান করেছেন এবং যথেষ্ট ক্ষুধার্ত দেখাচ্ছে। ফিল সল্ট, ঈশান কিশন, নিকোলাস পুরন, ক্লাসেন,
শার্দুল ঠাকুর, মিচেল স্টার্ক, শ্রেয়াস আইয়ার, আজকে অশ্বিনী কুমার তো ছিলেন না, কিন্তু একজনও কেকেআর এর কারুকে খুঁজে পাচ্ছি না যে 11 বা 12-র মধ্যে যার নাম বলা, এর বাইরে কার নাম বলবে? আমি ওই আশুতোষ শর্মা দিল্লির হয়ে যে ম্যাচটা জিতিয়েছেন অসাধারণ। অনিকেত রয়েছে হায়দ্রাবাদের, দুর্ধর্ষ ব্যাটিং করছেন, ক্যামিও খেলছেন। আর আশুতোষ শর্মা তো রয়েছে, অশ্বিনী আজকে অবশ্যই ঢুকে যাবে নামটা, শশাঙ্ক সিং অবশ্যই। এই দুজন মানে আশুতোষ আর শশাঙ্ক গত বছর দুজনেই পাঞ্জাবের হয়ে খেলেছেন, এবার দিল্লির হয়ে খেলছেন আশুতোষ, আর দুজনেই কিন্তু দুর্ধর্ষ পারফর্ম করছেন। তবে এর মধ্যে আনফর্চুনেটলি যে কেকেআর এর কোনো ক্রিকেটার খুঁজে পাচ্ছি না। কেকেআর এর কোনো একজনকেও নেওয়ার মতো কেউ পারফর্ম করেননি। কুইন্টন ডি কক একটা ম্যাচে রান করেছেন, এছাড়া কেউ কিছু পারফর্ম করেননি। এটা খুব মানে আশ্চর্যের ব্যাপার যে গতবারের চ্যাম্পিয়ন যারা, তাদের এরকম একটা দরকাচা মার্কা অবস্থা কেন, যে টিমের কেউই প্রায় পারফর্ম করছে না। এবং আমি বলছি যে আরেকবার এখন অবধি যা খেলা হয়েছে আইপিএলের, আমি যে 4টে টিমকে সেমিফাইনালিস্ট হিসেবে ঠিক এই মুহূর্তে বলতে চাই, দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং আজকের পর মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স খুব খারাপ অবস্থায় ছিল, মনে রাখবেন হার্দিক পান্ডিয়া ওয়াংখেড়ে মাঠে দাঁড়িয়ে ক্যাপ্টেন্সি করতে পারতেন না, এত বুইং হতো। সঞ্জয় মঞ্জরেকর কমেন্টেটর হিসেবে এসে বলেছিলেন প্লিজ বিহেভ। আজকে সেই ওয়াংখেড়েতে হার্দিক বীরের জয়মাল্য নিয়ে বেরোলেন। জয়জ্যোতি কি বলবে, তোমার সম্ভাব্য 4 সেমিফাইনালিস্ট? সম্ভাব্য 4 আরসিবি, সানরাইজার্স হায়দ্রাবাদ, আজকের পর মুম্বাই ইন্ডিয়ান্স, আর এখনো কলকাতাকে রাখতে চাই, এখনো রাখবো। কারণ লখনৌ নেই, দিল্লি নেই, দিল্লি আর কলকাতার মধ্যে একজন, মানে কলকাতা এখন আমি চাইছি তুমি 10 জনকেই রাখো, 10 জনকেই সেমিফাইনালের মধ্যে, এই 10 জনকে তোমার মানে টিমটা না আমি সত্যি ভেবে পাচ্ছি না। এর মধ্যে আরসিবি, আমি একটা 10 জনের সেমিফাইনালও খেলুক, কিন্তু সব মিলিয়ে খুব হতাশার ছবি কেকেআর ক্যাম্পে। কেকেআর যদি আগামী 3 এবং 8ই এপ্রিল কলকাতায় খেলে, যে ম্যাচটা 6 তারিখে হওয়ার কথা ছিল রামনবমীর দিন, ওটা 8-এ গেছে। 3 আর 8 ইডেন গার্ডেন্স দর্শক হয়তো দারুণ উজ্জীবিত করে দিলেন। কেকেআর সেই টনিক পেয়ে, ভোকাল টনিক পেয়ে কেকেআর দারুণ 2টো ম্যাচ জিতে গেল। যদি ওই 2টো ম্যাচ জিতে মোমেন্টাম পায় ভালো, কিন্তু এই 2টো ম্যাচ যদি হারে, মনে রাখবেন এসআরএইচ ম্যাচটা কিন্তু ফাড়া আছে, এসআরএইচ এবং এই 2টো ম্যাচ যদি হারে তাহলে কিন্তু খুব সমস্যা, তখন কিন্তু আর বাকি টুর্নামেন্টের জন্য মোমেন্টাম পাওয়া যাবে না। জয়জ্যোতি ঘোষের টিয়া পাখি ফেল করে গেছে, ওকে আমি জিজ্ঞেসই করছি না, ও এতগুলো টিমের নাম বলল, কিন্তু আপনাদের ব্যক্তিগত টিয়া পাখিকে জিজ্ঞেস করুন যে বাকি 2টো ম্যাচে কি হতে পারে, এবং ও যদি টিকিট পাওয়া যায় ভালো। আমার মনে হয় টিকিটের চাহিদা আজকের পারফরমেন্সের পর নেট রান রেট কমবে, তো কমেই গেছে, টিকিটের চাহিদাও কমে যাবে। সবাই খুব ভালো থাকবেন, আপাতত বিদায় নিচ্ছি, আবার আসবো কালকে রাত্রিরে। শুভরাত্রি।